ইরানে ইসরায়েলের ব্যাপক হামলা, মিসাইল ছুড়ে পাল্টা জবাব তেহরানের। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে আগুন। রাজধানীর পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন, আগের দামে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। সংসদে নেতিবাচক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় বিএনপি, প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রাজধানীর বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে দেখা গেছে দীর্ঘ লাইন। বিক্রি হচ্ছে আগের দামেই, কোথাও রেশনিং করে তেল দেয়া হচ্ছে, আবার কোথাও বন্ধ রয়েছে বিক্রি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে তেলের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত জুড়ে সতর্ক রয়েছে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর বিভিন্ন জ্বালানি পাম্পে সকাল থেকেই দেখা যায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত গড়িয়েছে লাইনের দৈর্ঘ্য। অনেক পাম্পে রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রাইড শেয়ারিং চালক ও অফিসগামী মানুষ। তেল না পাইলে কি করবো, বসে থাকতে হবে আর কি, এছাড়া তো কিছু করার নাই। এখন যেই পরিস্থিতি দেখতেছি, মনে হইতেছে না যে সন্ধ্যার আগে আর তেল নিতে পারবো। তো এই ক্ষেত্রে আসলে খুবই ভোগান্তিতে পড়ছি। এই সিরিয়াল দিয়ে আসছি ঘুরে ওদিক থেকে ঘুরে তারপরে এই পর্যন্ত আসছি, প্রায় 3 ঘন্টার উপরে লাগছে। অনেক দূর থেকে অনেক লাইন তো অনেক বড় সিরিয়ালের লাইন আমরা ঠেলে নিয়ে আসতেছি। গাড়িতে তেল নাই, তেল যদি না পায় তাহলে তো গাড়ি বন্ধ থাকবে, এবার হাত দিয়ে ঠেলা দিয়ে বাসায় নিয়ে যেতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে তেলের দাম বাড়তে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। তেল লিগে কিছু অসাধু বাইকার যারা আছে তাদের জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। তারা তেল স্টক করতেছে, নিয়ে বাসায় রেখে আবার আইসা লোড করতেছিল। ডিপো থেকে সময় মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ পাম্প কর্তৃপক্ষের। আমরা সরকারের সেই কর্ম নির্দেশনা অনুসারেই দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সারা রাত তেল দিয়েছি এবং এই পাম্পটা সবসময় 24 ঘন্টা খোলা থাকে এবং ভালোভাবেই সম্মানিত গ্রাহকরা তেল নিয়ে যাচ্ছেন। আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। এদিকে ঢাকার বাইরেও ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে অস্বাভাবিক ভিড়। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও মজুদ শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে। আর জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত জুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিবেশী দেশের জ্বালানি তেল পাচারের সাথে জড়িত ব্যক্তি, সিন্ডিকেট, তারপর হলো চোরাচালান যে রুট, এগুলো আমরা আমাদের চেকপোস্ট এবং মোবাইল টহলের মাধ্যমে আমরা নজরদারির মধ্যে নিয়ে এসেছি। এবং পরিচিত চোরাচালান রুটে আমরা 24 ঘন্টা আমাদের যে টহল এবং নজরদারি, এটা আমরা বৃদ্ধি করেছি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তৈয়ব, আমরা দর্শকদের জানিয়েছি রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে গ্রাহকদের বেশ ভিড় দেখা গেছে গত কয়েকদিন থেকে। খুলনার পাম্পগুলোতে কি অবস্থা, গ্রাহকরা কি বলছেন? জি নাহিদ, আপনি একটু আগে আমার সহকর্মী যেমনটি বলছিলেন, খুলনা শহরের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। আমি আপনাকে বলে রাখি, খুলনাতে কিন্তু মেঘনা, পদ্মা এবং যমুনা পেট্রোলিয়ামের ডিপো আছে। এখান থেকে খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর সহ 465টি পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হয়ে থাকে। আমাকে যে পেট্রোলিয়াম কর্পোরেশন ওই পরিবেশক সমিতির অন্যতম নেতা সৈয়দ সাজ্জাদুল করিম ওই কাবুল আমাকে জানিয়েছেন গতকাল থেকে তাদেরকে ওই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করতে বলা হয়। এই রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করতে যে কালকে সমস্ত পেট্রোলের মধ্যে উপচে পড়া সাইজ ছিল, যার প্রয়োজনের চেয়ে সবাই বেশি নিয়ে গেছে। এবং আজকে এই মহানগরীর, আমি যেখানে দাঁড়িয়ে আছি পাওয়ার হাউসের, এখানে দুইটা পাম্পই কিন্তু বন্ধ। এবং মহানগরীর 27টি পাম্প খুলনার সবগুলি পাম্পে আজকে তেল সরবরাহ বন্ধ হয়েছে। এবং সৈয়দ সাজ্জাদুল ইসলাম কাবুল আমাকে জানিয়েছেন যে খুলনা বিভাগ সহ ফরিদপুরের 465টি পেট্রোল পাম্পের
বেশিরভাগ গুলোতে বন্ধ হয়ে গেছে। দু একটি পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহ হচ্ছে, কিন্তু অন্যগুলোতে নাই। আমি যে যে আমি দেখছি যে গাড়িগুলো আসছে, পেট্রোল পাম্প আসছে, কিন্তু তারা কেউ ঢুকতে পারছেন না, কারণ এখানে ব্যারিকেড দিয়ে আছে। এবং এদের কাছে শুনেছি, এরা বলছে ওই রেশনিং পদ্ধতি করার কারণে ওই গতকালকেই তেল শেষ হয়ে গেছে। যে নাই, এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, খুলনা থেকে আমরা শুনছিলাম যে আসলে রেশনিং পদ্ধতিতে তেল দেবার কারণে আজ বেশ কিছু পাম্প বন্ধ হয়ে গিয়েছে তেল দেয়া। সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে বিএনপির সংসদীয় প্রতিনিধিদের জন্য দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এবারের সংসদ জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ হবে বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। দ্বিতীয় দিনের সকালের পর্বে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা যোগ দেবেন। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এই রকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে, এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব, আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, আমরা জানি 2 দিনের এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সংসদ সদস্যরা এই কর্মশালায় যুক্ত হয়েছেন, কি বলছেন তারা? সকাল থেকেই শুরু হয়ে গেছিল আজকের যে দ্বিতীয় দিনের কর্মশালা, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি বা এমপি যারা রয়েছেন তারা আসছেন এবং অংশগ্রহণ করছেন বিভিন্ন সেশনে, এবং তারা বলছেন যে তারা অনেকেই প্রথমবারের মতো এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এবং তারা সংসদ সম্পর্কে বা সংসদীয় যে বিভিন্ন ধরনের কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে অনেক কিছু তারা কম জানেন। তো সেই ক্ষেত্রে এই কর্মশালা তাদের জন্য অনেক বেশি সাহায্যকারী হবে, এবং তারা অনেকটাই সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা করছেন। এবং সংসদের কোন কোন বিষয়গুলো নিয়ে কীভাবে সংসদ সদস্যরা কথা বলতে পারেন, এবং কোন দাবি দাওয়াগুলো তুলতে পারেন, কোন কথাগুলো বলতে পারেন না, সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হচ্ছে এবং তারা জানছেন। এবং তারা প্রত্যাশা করছেন যে দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, এবং আগামী 12 মার্চ প্রথম অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই জায়গা থেকে যাতে করে কোনো ধরনের কোনো ভুল ত্রুটিকে এড়িয়ে আরও ভালো, অন্যান্য সংসদের চেয়ে আরও ভালো অংশগ্রহণমূলক সংসদীয় অধিবেশন যাতে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে মূলত তাদের এই কর্মশালাটি রাখা হয়েছে। এবং তারা প্রত্যাশা করছেন এবারের সংসদের অধিবেশন সেটি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বিএনপির নতুন এমপি মন্ত্রীদের 2 দিনব্যাপী কর্মশালার খবর। প্রশাসকের পরিবর্তে জনগণের দ্বারা নির্বাচিত মেয়র হতে পারলে নগর সেবায় আরও কাজ করা যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের নাট মন্দির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। বিএনপি আগামীতে পর্যায়ক্রমে ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নৈতিক জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানে নগর প্রশাসন কাজ করবে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে নিহতের পরিবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান, বাবা আশিকুল হক রুহুল, 4 শিশু সন্তান সহ পরিবারের অন্যান্য সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের অভাবে নাজুক দৌলতদিয়া ফেরিঘাটের বেশ কয়েকটি পল্টন। চালকদের ভোগান্তি বাড়িয়েছে খানাখন্দে ভরা ফেরির সংযোগ সড়ক। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, জরাজীর্ণ পল্টনগুলো দ্রুত মেরামত করা না গেলে আসন্ন ঈদুল ফিতরে যানবাহনের চাপ সামলানো দায় হয়ে পড়বে। রাজবাড়ী থেকে মোহাম্মদ কবির হোসেনের পাঠানো রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটের অবস্থা নাজুক। খানাখন্দে ভরা সড়ক আর ঘাট সংস্কারের অভাব উদ্বেগ বাড়াচ্ছে। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, দৌলদিয়া ফেরিঘাটের 7টি পল্টনের মধ্যে মাত্র 3টি দিয়ে যানবাহন পারাপার হলেও এগুলোর অধিকাংশই পল্টন ও সংযোগ সড়ক জরাজীর্ণ। ফলে পল্টনে ওঠানামায় বিপাকে পড়ছেন চালকরা। ফেরির থেকে যখন আমরা উঠতে গেলে আমাদের গাড়িরও অনেক টাইমে দেখা যায় যে দম ফেল হয়ে যায়, গাড়িটা অনেক টাইমে শক্তি কম পায়। আর এই ডাইভিশনের কারণে অনেকগুলা দেখা যায় যে গাড়ির ক্ষতি হয়। লোড গাড়িগুলোর জন্য খুব সমস্যা বোধ করি। খালি গাড়ি সমস্যা, লোড গাড়ি যারা হেভি ওয়েটের গাড়ি চালায় তাদের জন্য সমস্যা। যখন ফেরিতে এটা নামানো হয় তখন এটা আরো উঁচা থাকে, আমাদের ডিফেন্সের সঙ্গে বাইজে যায়। ঈদে যানবাহন পারাপারে ভোগান্তি পোহাতে হবে না বলছেন দৌলদিয়া ঘাটের এই কর্মকর্তা। সকলকে পারাপারের জন্য আমাদের বহরে থাকা ফেরিগুলি এবং দৌলদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা সকলকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ফেরিঘাট দ্রুত সংস্কার করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করা হবে প্রত্যাশা যাত্রীদের। এনটিভি নিউজ ডেস্ক। আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে সাফল্য পাচ্ছেন দিনাজপুরের তরুণ কৃষি উদ্যোক্তারা। নিজেদের জমির পাশাপাশি জমি লিজ নিয়ে স্ট্রবেরি চাষ করছেন তারা। প্রাথমিকভাবে ইউটিউব ও বিভিন্ন মাধ্যম থেকে ধারণা নিয়ে চাষাবাদ শুরু করলেও স্ট্রবেরি চাষে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিচ্ছেন। পরে বাগান প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যা করে ব্যস্ত সময় পার করেন স্ট্রবেরি চাষিরা। বাজারে ঘুরে দেখা যায় এসব স্ট্রবেরি 600 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনায় স্ট্রবেরি চাষে চাষিদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি অফিস। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।